বইঘর.in আপনাদের স্বাগত। বইঘর.in 2026 অর্থাৎ 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার আগে আপনাদের সামনে একটা অনুষ্ঠানের উপস্থাপনা করছে, যেখানে এবছর 2026-এর কলকাতা বইমেলায় কি নতুন বই প্রকাশ পাচ্ছে, সেই প্রকাশনাদের নতুন বইগুলোর খবর নিয়ে সরাসরি প্রকাশকদের মুখোমুখি হচ্ছি আমরা। তো সেরকমই এই এপিসোডে আমরা আজকে আমাদের সাথে পেয়েছি খড়ি প্রকাশনীর তরফ থেকে সোমনাথ মুখার্জিকে, সোমনাথ দা, যাকে আপনারা বইপাড়ার সকলেই পাঠক প্রকাশক সকলেই চেনেন। সেই সোমনাথ দাকে আমরা আজকে তার ব্যস্ত সময়ের মাঝে একটা সময় বের করে এসেছে। আন্তরিক ধন্যবাদ সোমনাথ দাকে। ধন্যবাদ তুহিনকে। বইঘর.in এরকম একটা সুন্দর পাঠক এবং প্রকাশকের মাঝখানে যে দূরত্বটা ছিল সেটাকে খুব সুন্দরভাবে তুমি খুব কাছাকাছি করে দিয়েছো এই বিভিন্ন যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর মাধ্যমে। তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাই খড়ি প্রকাশনীর পক্ষ থেকে। থ্যাংক ইউ। সেটাই আমাদের চেষ্টা, যে বইমেলার মাঠের আগেই সমস্ত পাঠক তো আর বইপাড়ায় সারাক্ষণ থাকতে পারেন না, তাদের কাছে এখন একটা পপুলার মাধ্যম যে সোশ্যাল মিডিয়া মাধ্যম এবং ইউটিউব একটা জনপ্রিয় মাধ্যম। এবং সেখানে যেমন আমরা গান শোনার থেকে গান দেখা এখন বেশি প্রেফার করছে, সেরকম বইটা হাতে নিয়ে দেখার আগে যদি বইটা সম্পর্কে একটা আভাস পেয়ে যায় পাঠক, তারও পছন্দ একটা তৈরি হয়ে যায়, তাই না? সেই উদ্দেশ্যটা নিয়ে আমাদের এই অনুষ্ঠানের সূচনাটা করা। তো আমরা একটুখানি পেছনের দিকে যাব, পেছন থেকে শুরু করবো আর কি। এই বইমেলার বইতে তো আসবোই, তার আগে আমরা একটু যদি খড়ি প্রকাশনীর শুরুটা জানতে পারি তোমার কাছ থেকে। আচ্ছা, আমাদের প্রকাশনী শুরু হয়েছে 2017 সাল থেকে। আচ্ছা, মানে সামনের বছর যখন কলকাতা বইমেলা 50 বছর হবে আর কি, ঠিক আছে, তখন আমাদেরও 10 বছর পূর্ণ হবে। তার জন্য আগাম অভিনন্দন রইল, তখন তো আলাদাভাবে জানাবো। তার জন্য পাঠকদের থেকে এবং বইঘরের থেকে দুজনের থেকেই আগাম অভিনন্দন। আমাদের মোটামুটি 9 বছরের প্রকাশনা সংস্থা। হ্যাঁ, মূলত আমি এবং জয়দেব দা দুজনেই আমরা এই প্রকাশনাটাকে প্রকাশনার যে পরিকল্পনা সেগুলো আমরাই করি দুজনা মিলে, এবং পুরো বিষয়টা আমরাই দেখি। আর আমরা নন ফিকশনই বই করি আর কি, মানে আমাদের কোনো ফিকশন বই নেই। আচ্ছা, আমার সেটাই একটা প্রশ্ন ছিল যে খড়ি কি কখনো উপন্যাস গল্পতে আসবে, পরিকল্পনা আছে? না, আমাদের আপাতত কোনো পরিকল্পনা নেই। আচ্ছা, আমরা নন ফিকশন বই করেছি এবং যেখান থেকে আমাদের আইডেন্টিটি তৈরি হয়েছে। আমরা যখন নন ফিকশন করতে এসেছি আর কি, তার আগে অনেকেই নন ফিকশন করেছেন, যেমন পত্রলেখা, মানে একচেটিয়া নন ফিকশন সেরকম ভাবে যে খুব একটা ছিল পত্রলেখা বা গান ছিল ছাড়া সেরকম ভাবে ছিল না। মানে এনারা দুজনে মূলত, তাছাড়া অনেক প্রকাশনায় নন ফিকশন করেছেন, কিন্তু পাশাপাশি তারা ফিকশন করেছেন, গোয়েন্দার বই করেছেন, থ্রিলার করেছেন, সব কিছু করেছেন। আমরা শুধুমাত্র নন ফিকশন নিয়েই, এবং সেই ধারাটাকেই তোমরা কন্টিনিউ করবে, সেই পরিকল্পনা রয়েছে আমাদের। আচ্ছা, আমরা যদি একটা জিজ্ঞেস করি যে খড়ি প্রকাশনীর হাতে খড়ি কোন বইটা দিই, তাহলে কোন বইটার কথা বলবে? যে প্রথম বইটা খড়ি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল 2017-তে। আমাদের প্রথম বই হচ্ছে আপন কথা, কানন দেবীর লেখা। আচ্ছা, এই বইটি সংকলন করেছিলেন দেবীপ্রসাদ ঘোষ। আচ্ছা, এটা কি কানন দেবীর নিজের না, জীবনী নয়। আচ্ছা, এটা হচ্ছে কানন দেবীর নিজের লেখা। ওনার যে আত্মজীবনীটা আছে সেটা হচ্ছে একজন অনুলিখন করেছেন। আচ্ছা, আচ্ছা। আর এটা হচ্ছে ওনার নিজের লেখা। আচ্ছা, মানে জীবন স্মৃতি। না, তার বিভিন্ন কয়েকটি প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল, খুব কমই আর কি, খুব ছোট্ট বই। সেগুলো সংকলন করা হয়েছিল আপন কথা, কারণ তাতে তার স্মৃতি কথা আছে। তার যেহেতু ছোট ছোট গদ্য বা স্মৃতি গদ্য, তো সেটা সেখানে আছে। এটা কিন্তু তার আত্মজীবনী নয়। আচ্ছা, ঠিক আছে। তোমারে আমি নমি, সম্ভবত ওটা ওনার আত্মজীবনী, এবং ওটি উনি বলেছেন কেউ অনুলিখন করেছেন আর কি, আত্মজীবনীটা। হ্যাঁ। আর এই কটি প্রবন্ধ উনি লিখেছেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আছে, সেটা সংকলিত হয়েছে। ঠিক ঠিক। এরকম আরো অনেক প্রকাশিত বই তো আছেই, কিন্তু তার আগে আমরা যাবো যে 2025 বইমেলার পর থেকে, মানে বইমেলার 26-এর মেলার মাঠ তারা প্রথম দেখবে, এরকম বইয়ের সংখ্যাও বেশ কিছু আছে খড়ি প্রকাশনী। সেইগুলো দিয়ে যদি আমরা একটু শুরু করি, 25-এর মেলার পর কি প্রকাশিত হয়েছে খড়ি থেকে? 2025 সালের পর আমাদের এখনো পর্যন্ত 2-3টি, মানে আমি বলছি প্রথম বই যেটা খুব উল্লেখযোগ্য বই, সেটি হচ্ছে যদুনাথ সরকারের শিবাজি। এবার শিবাজি বইটি আরো 1-2টি প্রকাশনী আছে। আচ্ছা,
তো আমাদের যেটি আছে সেটাতে যদুনাথ সরকার মানে শম্ভুজি সম্পর্কে হুম। কিছু লিখে বা শম্ভুজি মানে শিবাজি ছেলের শম্ভুজি নিয়ে একটা ছোট্ট বই, এবং তার সাথে বঙ্গে শিবাজি উৎসব, এই যে স্বাধীনতা আন্দোলনে যে মারাঠা হুম। যাত্রাভিমান, এটা কি বাঙালি যাত্রাভিমান বা স্বাধীনতার সময় এটাকে কিভাবে কাজে লাগানো যায়, এটার একটা পরিকল্পনা করা হয়েছিল সেই সময় স্বাধীনতা মুভমেন্ট মানে জাতীয়তাবাদ তৈরি করার ক্ষেত্রে, আচ্ছা 1947 সালের আগে। আচ্ছা ঠিক আছে, তো সেই সময় বিভিন্ন প্রবন্ধ হুম। আহ, আহ, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটি সৌম্য পোদ্দার সংকলন করেছেন। এই লেখা হচ্ছে যদুনাথ সরকার। হ্যাঁ, বইটির নাম হচ্ছে শিবাজি, যদুনাথ সরকারের লেখা। শম্ভুজি, এটিও যদুনাথ সরকারের লেখা। আচ্ছা এটি অনুবাদ করেছে সৌম্য পোদ্দার। আচ্ছা আর আচ্ছা। আরেকটি বই আছে, মূল বইটা ইংলিশে? হ্যাঁ হ্যাঁ, ইংলিশে একটা পার্ট আর কি, বইয়ের একটা পার্ট। আচ্ছা আর আরেকটা হচ্ছে বঙ্গে শিবাজি উৎসব, যে বইটি, সেই বইটি হচ্ছে বিভিন্ন সমসাময়িক পত্রপত্রিকায় বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হয়েছিল শিবাজিকে নিয়ে, সেগুলো সংকলন। এই তিনটে বই একসাথে আমরা বইটি মানে এটা তিনটে বই আছে আলাদা আলাদা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। মূল বই যদুনাথ সরকার শিবাজি। ওকে ওকে। এরপরে কি বই? আচ্ছা, এরপর আমাদের তো একটা পত্রিকা বেরোয় বছরে, চারুপাঠ নাম দিয়ে, খুবই পপুলার সেটা। হ্যাঁ। তারপর বিষয়গুলো খুব অভিনব হয়। হ্যাঁ, আমাদের 4টি সংখ্যা প্রকাশিত হয়েছে 4 বছরে, এটা হচ্ছে 4th ইয়ার হলো। প্রথম সংখ্যা হচ্ছে তন্ত্র, প্রথম সংখ্যা তন্ত্র, এবং অনেকেই বলেন যে ওটি রিপ্রিন্ট করার কথা বলেন। আমরা দেখছি, চেষ্টা করছি, আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, কিন্তু যে কোনো কারণে হোক আমাদের ফাইলটা করাপ্ট করে গেছে। আচ্ছা আচ্ছা। এই বইমেলায় কি আসার কোনো সম্ভাবনা আছে সেটা? না, আমরা এখনো কিছু বলতে পারছি না, যদি আসে আমরা সেটা জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয় বছর আমরা করেছিলাম প্রাচীন বাংলা, তৃতীয় বছর করেছিলাম বাংলার যুদ্ধ, আর এবছর করেছি বাংলার বাণিজ্য ও অর্থনীতি। আচ্ছা, এটা কি বছরে বছরে একটি করেই বেরোয়, দুর্গাপুজোর আগে। ঠিক ঠিক আছে। চারুপাঠটাকে আমরা দেখছি, মানে এটি আমাদের পত্রিকা হলেও এটি আকার এবং আয়তনে বইয়ের মতন আর কি, বইয়ের মতনই, এবং এটি শুধু পাঠক এবং গবেষকের মধ্যে একটা আলাদা মাত্রা সাড়া ফেলেছে এই পত্রিকাটি। তাহলে এই বছর বইমেলা কি বাকি 3টে সংখ্যা পাবো? না, আমাদের পত্রিকা শেষ হয়ে যায়, মানে হ্যাঁ। আচ্ছা, এবার শুধু বাংলার বাণিজ্য অর্থনীতি সংখ্যাটি পাওয়া যাবে, বইমেলা এটা পাওয়া যাবে। বেশ, তারপরে কোন বইয়ের কথা আসবো? আচ্ছা, তারপর আমাদের যে বইটি বেরিয়েছে সেটি হচ্ছে সন্দীপ বন্দ্যোপাধ্যায় 6 দশকের স্মৃতির কলকাতা। ঠিক আছে, এটি স্মৃতি কথা। সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে তো সকলেই চেনেন কম বেশি, উনি দাঙ্গা নিয়ে কাজ করেছেন, ওনার অনেক ভালো ভালো বই আছে, এবং ওনার এই যে দেখার স্মৃতি। 6 দশক বলতে কোন দশক? মানে 1950-60, মানে উনি এখন মূলত আর কি, ওনার বয়স 75 থেকে 80-80 কাছাকাছি আর কি। ওনার মূলত 50-এর পর, মানে নকশালবাড়ি শুরু হচ্ছে, হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে, উনি তখন স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে, নকশালবাড়ি আন্দোলন হচ্ছে, মানে আমাদের যে সময়, মানে তখন ওনার টিনেজ আর কি, ওনার টিনেজ। ঠিক আছে, এবং সে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায়, দেশ স্বাধীন হয়েছে, দাঙ্গা হয়েছে, দেশভাগ হয়েছে। এই যে 6 দশক ধরে, মানে এই সময়টা খুব ইম্পর্টেন্ট সময় আর কি ইতিহাসের ক্ষেত্রে। এই সময় ওনার স্মৃতি কথা, ওনার বাড়ির কথা আছে, ওনার বাড়ির কথা আছে, রাজনীতির কথা আছে, এবং এই যে নকশালবাড়ির কথা আছে, দাঙ্গার কথা আছে, পুরোটাই স্মৃতি কথা আর কি। উনি যেগুলো দেখেছেন সচক্ষে দেখার স্মৃতি, সচক্ষে দেখার স্মৃতি, ব্যক্তিগত কিছু স্মৃতি আছে, কিছু ভালো লাগা আছে, ভালোবাসা আছে, সেগুলো সব নিয়ে এই বইটা আর কি। ছোট ছোট গদ্য পাঠক পড়লে, স্মৃতিকথা তো অনেক আছে, এইটি পড়লেও পাঠক খুব আনন্দ পায়। মানে বই তো মূলত আমাদের আনন্দ পাওয়ার জন্য আর কি, এবং আমাদের ইতিহাসকে খোঁজার জন্য। এইভাবেই যারা ইতিহাস প্রেমী তাদের, হ্যাঁ, তাদের ভালো লাগে। শুধু ইতিহাস, সাধারণ মানুষও এটা, যারা, এটা একটা নস্টালজিক ব্যাপার, মানে খুব তথ্যে ভারাক্রান্ত না, খুব হালকা চালের লেখা। ঠিক, এরপরে কি? আচ্ছা, এরপর আমরা একটা অনেকখানি মানে আমরা বছরে, এটা আমাদের মূলত দুর্গাপুজো পর্যন্ত আমাদের এই দুটো বই বেরিয়েছে, মাঝখানে
2025-এ আমরা হ্যাঁ। খুব ফাঁকি মেরে দিয়েছি এই সময়টা। আচ্ছা আসলে শুধু ফাঁকি দেওয়া নয়, এই সময় কি হয়, লেখকদেরও তৈরি মানে লেখকদেরও সময় দিতে হয় বা প্রস্তুতি নেওয়ার সময়, লেখক প্রকাশক উভয়ই, যাতে আমরা আমাদের এই দুর্গাপুজোর পর থেকে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যে সিজনটা, এটাতে আমরা লেখকরাও সময় নেন, আমরাও সময় নিই, যাতে এই সময় আমরা আরো বই, নতুন নতুন বই এবং নতুন নতুন বিষয় নিয়ে আর কি পাঠকদের সামনে আনতে পারি। এবার আমরা যেটি বইমেলার আগে, মানে এরপর তো শুরু হয় জেলায় জেলায় বিভিন্ন জেলায় বইমেলা। তো জেলার পাঠকদের জন্য আর কি অনেক প্রকাশনী কলকাতা অনেকেই প্রস্তুতি নিয়ে ফেলে, আমরাও সেরকম প্রস্তুতি নিয়েছি। আমাদের জেলার পাঠকদের জন্য প্রথম যে বইগুলো আমরা জেলার পাঠকরা পেয়েছেন, কিন্তু কলকাতা বইমেলার পাঠকরা এখনো পাননি। আচ্ছা, সেটা হচ্ছে বাংলায় উপনিবেশ বিরোধী মহাবিদ্রোহ। এটা একটু বিষয়বস্তুটা যদি বলো। এটি হচ্ছে যখন মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেটা তো কিছু ক্যান্টনমেন্ট এরিয়াতে তো হয়েছিল। এর প্রভাব সারা বাংলায় কিভাবে পড়েছিল। আচ্ছা, বিভিন্ন জায়গায় সাঁওতাল বিদ্রোহ হচ্ছে, জমিদাররা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে, এবং ছোট ছোট অঞ্চলে যেগুলো স্থানীয়ভাবে তৈরি হয়েছে, স্থানীয়ভাবে বিদ্রোহ তৈরি হচ্ছে, মানে জঙ্গলমহল এলাকায় হচ্ছে, উত্তরবঙ্গে হচ্ছে, যেগুলো সেরকম ভাবে কখনো ভারতব্যাপী যার কোনো, হ্যাঁ, মানে 1857 মহাবিদ্রোহ ব্যারাকপুর বা বিভিন্ন যে ক্যান্টনমেন্ট গুলোতে সিপাহীরা বিদ্রোহ করছে নাই, তো সিপাহীরা তো বিদ্রোহ করছেনি, তার সাথে সাথে ছোট ছোট জায়গায় আঞ্চলিকভাবে মানে উত্তরবঙ্গের কোনো জেলায় একটা বিদ্রোহ হয়েছে, এবং তার এফেক্ট মানে সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের কারণেই। আচ্ছা, সেটা জমিদারদের বিরুদ্ধে হোক বা জমিদাররাও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হোক, সেটা 1857 সালের মহাবিদ্রোহের পর বিভিন্ন জেলায় আর কি যে মহাবিদ্রোহের প্রভাব, সেটা নিয়েই মূলত এই বইটা, বাংলায় উপনিবেশ বিরোধী মহাবিদ্রোহ। এরপর যে বইটি বেরিয়েছে সেটি হচ্ছে ইতিহাস ও বিজ্ঞান, সত্যেন সেনের বই। এটি বিখ্যাত বই, এটি বলার কিছু নেই। সত্যেন সেন একজন বাংলাদেশের বিখ্যাত, শুধু বাংলাদেশ নয়, মানে বাংলার বিখ্যাত দার্শনিক এবং লেখক আর কি। ওনার এই বইটি হ্যাঁ, ওনার ইতিহাস ও বিজ্ঞান নামে তিনটি বই বেরিয়েছিল আর কি। আচ্ছা, যেগুলো স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে পড়ানো হতো বিজ্ঞান চেতনা তৈরি করার জন্য। আচ্ছা, তো সেই বইটি যতগুলি এই পাওয়া গেছে আর কি, সেটি নিয়ে এই বইটির নাম হচ্ছে মিলিয়ে ইতিহাস ও বিজ্ঞান। এবার এটা তিনটে পার্ট আছে, মানে প্রাকৃতিক, মানে প্রাচীন যুগের বিজ্ঞানের ইতিহাস, মধ্যযুগের বিজ্ঞানের ইতিহাস, আধুনিক যুগের বিজ্ঞানের ইতিহাস। আচ্ছা, এবং এই বইও সেইভাবেই রাখা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ইতিহাস ও বিজ্ঞান বেরিয়েছে। তারপর এসছে বাংলার মানব প্রযুক্তি ও বসতির বিবর্তন। আচ্ছা, এটা ইন্টারেস্টিং সাবজেক্ট। হ্যাঁ, ইন্টারেস্টিং বলতে মানব প্রযুক্তি ও বসতি, মানে এই যে বসতির বিবর্তন, মানে আজকের যে বসতি বা তার বিবর্তন আর কি। আচ্ছা, মানে বসতির বিবর্তন, যেমন হচ্ছে যে একটা যদি এক্সাম্পল দাও কিছু বই থেকে তোমরা। হ্যাঁ, আমি বলছি আর কি, যেমন ধরো মানে বিভিন্ন যে ঢিপি পাওয়া যায়, আমাদের যে ঢিপি পাওয়া যায়, বল্লাল সেনের ঢিপি বা সেন আমলে, পাল আমলে বা সেন আমলে যেগুলো পাওয়া যায়, দেখবে ঢিপিগুলোর ছাদ নেই আর কি, মানে ঠিক আছে। তার কারণ হচ্ছে যে বাংলায় ছাদ তৈরি করার যে মানে পাল সেন যুগের কথা বলা হচ্ছে, সেই সময় সেই প্রযুক্তি বাংলার মাটিতে তখন পৌঁছায়নি। মানে আমি বলছি যে ধরো ছাদ বাংলা, মানে শুধু ইয়ে নয় আর কি, মানে যে প্রযুক্তি এমন নয়, তার সাথে মাটির, মানে মাটি বা যে এটারও তো একটা বিষয় থাকে, বাংলার যে উপকরণ যেগুলো থাকে সেগুলো তো ব্যাপার আছে। এই পিরিয়ডসে বিভিন্ন বসতি বা এর আগেরও বসতি আর কি, বিভিন্ন জায়গায় যেগুলো ছাদ আছে, এগুলো এরকম রয়েছে আর কি। এটা একটা বিষয়। তারপর হচ্ছে স্থান, কোন কোন জায়গায় বসতি গড়ে উঠেছে। আচ্ছা, মানে বসতি গড়ে উঠেছে কোন কোন জায়গাগুলো এবং কেন গড়ে উঠছে। আচ্ছা, সেখানে অনুকূল পরিবেশ পাচ্ছে।
এবং মূলত এটা এইভাবেই বইটা তৈরি করা হয়েছে। যিনি লিখেছেন তিনি হচ্ছেন কৌশিক দত্ত রায়। উনি 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 সায়েন্সের লোক আর কি, সদ্য রিটায়ার্ড করেছেন, মানে সদ্য রিটায়ার্ড করেছেন, এবং এটি ওনার প্রথম বই, আচ্ছা, বাংলা মানব প্রযুক্তি ও বসতির বিবর্তন। এর পরের বই হচ্ছে বাংলার পুরাবৃত্ত পরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবার বলে দিই, পরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই বইটি বাংলার পুরাবৃত্ত, এটি মূলত প্রাচীন বাংলার ইতিহাস। আচ্ছা, এবং পরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই বইটি তখন লেখা হয়েছিল যখন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা এনাদের আগের, মানে এইটা আগের, তার আগের তাদের আগের বই আর কি। আচ্ছা, বাংলার পুরাবৃত্ত এবং প্রাচীন বাংলার ইতিহাসই এটাকে বলা হচ্ছে। এটাতে কি কি আছে? বাংলার জাতিভেদ আছে, বাংলার কৃষি কাজ আছে, সেই প্রাচীন বাংলায় কি কি কৃষি হতো, কি কি জাতি ছিল, মূলত বাংলার ইতিহাসে এর পর থেকে এটা প্রথম দিককার বই আর কি। তারপর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তারপর বাংলার ইতিহাস নিয়ে অনেকেই কাজ করেছেন আর কি। এনার পরে সেসব কাজগুলো এটা প্রথম দিককার কাজ আর কি। তারপর বেরিয়েছে পুলিন বিহারী দত্তের মাথুর কথা। মাথুর কথা মূলত মথুরার ইতিহাস। আচ্ছা, এবং শুধু মথুরার ইতিহাস যে আমরা বৃন্দাবন এবং মথুরা বলতে যেটা বুঝি আর কি, শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণ এবং রাধা, তাদের ঘিরে যে একটা দর্শন তৈরি হয়েছে, ভক্তি যোগ তৈরি হয়েছে, এবং তাদের যে প্রেম রস তৈরি হয়েছে, সেটাকে ঘিরেই আমাদের বৃন্দাবন এবং মথুরা। এর বাইরে বৃন্দাবন এবং মথুরা যে ঐতিহাসিক গুরুত্ব, মানে জৈন যুগে মথুরা, তারপর বৌদ্ধ যুগে মথুরা, সেখানকার কি কি পরিবেশ কেমন ছিল, ইতিহাস বৌদ্ধ জৈন, তারপর যে এই সময়ের যে ইতিহাস, সেটি হচ্ছে মাথুর কথাতে পুলিন বিহারী দত্ত লিখেছেন। এবং বইটির ভূমিকা লিখেছেন অমূল্যচরণ বিদ্যাভূষণ। আমাকে খুব ইন্টারেস্টিং বিষয় এবং ইন্টারেস্টিং কাজ, দীর্ঘদিন ধরে খেটে যেটা করেছেন আর কি অমিতাভ পুরকায়স্থ। ওনার বইয়ের নাম হচ্ছে গুন্ডা। আচ্ছা, এবং গুন্ডা কি না, ঔপনিবেশিক সময়ে অপরাধের আর্থসামাজিক ও রাজনৈতিক কাহিনী, মানে কাহিনী। এবার আমরা প্রথম কথা হচ্ছে গুন্ডা কে, হু ইজ গুন্ডা? গুন্ডার তো একটা ক্যারেক্টার তৈরি হয়েছে, মানে গুন্ডা, এবং গুন্ডা শব্দটা আসছে কোথা থেকে? যেমন গুন্ডা এবং মাস্তান দুটো তো সমার্থক শব্দ, কিন্তু মাস্তান শব্দ অনেক পরে, মানে আধুনিক শব্দের মধ্যেই পড়ে আর কি। গুন্ডাটা প্রাচীন শব্দ। আচ্ছা, এর উৎপত্তি কি লিখেছেন উনি? হ্যাঁ, বিভিন্ন গুন্ডা শব্দটি বিভিন্ন কি বলে ওটাকে, ডিকশনারি ঘেটে গুন্ডা শব্দটি বা বিভিন্ন বই থেকে, মানে ওটা নিয়ে একটা চ্যাপ্টার আছে যে গুন্ডার উৎপত্তি। ঠিক আছে, মূলত বইটা হচ্ছে গুন্ডা, এবং যেহেতু গুন্ডার সাথে অপরাধ জড়িয়ে আছে, অপরাধ এবং অপরাধকে নিয়েই আর কি। শুধু অপরাধ নয়, এই যে গুন্ডাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, গুন্ডা কিন্তু কাউরির দ্বারা পরিচালিত। এবার গুন্ডাকে কে পরিচালনা করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। রাষ্ট্র ব্যবহার করবে, না দাঙ্গাবাজরা ব্যবহার করবে, না হচ্ছে আপনার তোমার পলিটিক্যাল লিডাররা ব্যবহার করবে। এখানে গুন্ডা একটা ক্যারেক্টার যাদেরকে সবাই ব্যবহার করে ফেলছে আর কি, এবং সেটা আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি। এটা সময়কার ঔপনিবেশিক ভারতে, হ্যাঁ, ঔপনিবেশিক সময়টা ঔপনিবেশিক সময়, এবং স্বাধীনতা 1947 সালের আগে পর্যন্ত বিষয়টা ধরা হয়েছে। এটি কাশীর গুন্ডা। তারপর হচ্ছে মানে এই যে গুন্ডা শব্দটাও এসেছে অনেকটা, লেখক যেটা বলছেন আর কি, বাংলাতে এসেছে আর কি, মূলত কাশী থেকে। আচ্ছা, মানে বাংলা শব্দ ভান্ডারে যুক্ত হয়েছে যারা তীর্থ করতে যেত কাশীতে আর কি, তারা গুন্ডাদের দ্বারা আক্রান্ত হতো, এবং তখন তারা মানে ওখান থেকে গুন্ডাটা বাংলা শব্দ ভান্ডারে আসছে। আমি বলছি যে স্বাধীনতা আন্দোলনের সময় বা রাজনৈতিক
যখন ক্ষমতা রাজনৈতিক পাওয়ার মানে কংগ্রেসের রাজনৈতিক ক্ষমতা, কংগ্রেস পলিটিক্যাল পার্টি হিসাবে কংগ্রেস গুন্ডাদের কিভাবে ব্যবহার করছে, আচ্ছা, বা সুভাষচন্দ্র বসু যখন উনি মেয়র ছিলেন বা সেই সময় গুন্ডাদের কি ইয়ে ছিল আর কি, মানে গুন্ডারা কিভাবে, সেটি সুভাষচন্দ্র বসু তার নিজের আত্মজীবনীতেই লিখছেন আর কি। আচ্ছা, আচ্ছা, হুম। এই এই বিষয়গুলো তো রয়েছেই আর কি। তারপর হচ্ছে দাঙ্গার সময় গুন্ডা, দাঙ্গার সময় যে দাঙ্গার সময় মানে আজকে যে গোপাল পাঠা বা এইদিকে মিনা পেশোয়ারি, এই বিষয়গুলো পুরো বইটাতেই রয়েছে আর কি। দাঙ্গা, এই সময় গুন্ডাদের কি ভূমিকা ছিল আর কি। এরপরে হচ্ছে দুটি বইয়ের কথা বলবো আবার। যদুনাথ সরকারের দুটি বইয়ের অনুবাদ বেরোচ্ছে আমাদের। আচ্ছা, একটা হচ্ছে 10 নামী নাগা সন্ন্যাসীর ইতিহাস, আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি হিস্ট্রি এর বঙ্গানুবাদ হচ্ছে ভারতের সামরিক ইতিহাস। আচ্ছা, আচ্ছা, এই দুটি বই বইমেলাতেই পাওয়া যাবে, প্রথম দিন থেকেই বইগুলি পাওয়া যাবে। যদুনাথ সরকার খুব ইম্পর্টেন্ট ঐতিহাসিক, এই দুটি বই বাংলাতে নেই, আচ্ছা, আমরা প্রথম অনুবাদ করলাম। আচ্ছা, মানে আগে কখনোই এগুলো ছাপা হয়নি, অনুবাদ হয়নি? অনুবাদ হয়নি, অনুবাদ বাংলায় অনুবাদ হয়নি। আচ্ছা, বইগুলো সম্পর্কে একটু যদি ছোট্ট করে এক লাইনেও বলে দাও। হ্যাঁ, এক লাইনের মধ্যে 10 নামী যে 10 নামী যে নাগা সন্ন্যাসীর ইতিহাস, সেটা হচ্ছে যে নাগা সাধুরা রয়েছে, নাগা যে সাধু রয়েছেন তাদের তাদের ইতিহাস। মূলত শঙ্করাচার্য, আমাদের তো আদি গুরু শঙ্করাচার্য, তার তার থেকেই যে মঠ তৈরি হয়েছে, যে 10টা নামে তৈরি হয়েছে আর কি, সেটা তো পুরো রয়েছে। দুটি অধ্যায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথম অধ্যায়, সেখানে শঙ্করাচার্যের দর্শন জীবন পুরোটা বলা হয়েছে, এবং দ্বিতীয় অধ্যায় যেটা যেটা খুব ইম্পর্টেন্ট আর কি, সেটা হচ্ছে যে 10 নামী সন্ন্যাসীরা, মানে এনারা তো সন্ন্যাসী, বাট এরা হচ্ছে সেই সময় পলিটিক্যাল পাওয়ার ক্যারি করতে হয়। আচ্ছা, শুধু পলিটিক্যাল পাওয়ার নয়, এনারা জায়গির ভোগ করতো, মানে ক্ষমতা তো ভোগ করতো, এবং তাদের নিজস্ব রাজ্য ছিল আর কি। এবং এই সন্ন্যাসীরা, যারা নাগা সন্ন্যাসী বলছে, এরা মূলত সেনাবাহিনী, মানে সন্ন্যাসী প্লাস সেনাবাহিনী। এবার যে যে দলের প্রয়োজন হয়েছে তাদের তাদের হয়ে এরা লড়াই করেছে। আচ্ছা, আচ্ছা, মানে সেটা ধর্মের ক্ষেত্রে হোক বা ধর্মীয় কারণেই হোক বা অন্য কারণ, মানে ধর্মটা যখন লড়াই করছে সেখানে ধর্মটা প্রধান হয়ে উঠছে না, সেটা যদুনাথ সরকার বইতে দেখিয়েছে। আরেকটা মিলিটারির ইতিহাস যেটা বললে, এটা তো ভারতের সামরিক ইতিহাস। এটা হচ্ছে এটা তো খুব ইন্টারেস্টিং বই বটেই আর কি। ভারতের যে যুদ্ধ হয়েছে তার যুদ্ধের প্রকৌশল, মানে কিভাবে যুদ্ধ হয়েছে, সেটা যদুনাথ সরকার ওনার ওই বইতে লিখেছেন। চৈতন্য পরবর্তী বাংলার মিষ্টি। চৈতন্য পরবর্তী বাংলার মিষ্টি বইমেলায় বেরোবে। আচ্ছা, সেটা হচ্ছে যে সময়টাকে আমরা প্রাইমারি সময় ধরা হচ্ছে চৈতন্যদেবের পরবর্তী সময় থেকে যে নথিপত্র পাওয়া যাচ্ছে, সেখানে মিষ্টিকে কিভাবে দেখা হচ্ছে আর কি। আচ্ছা, সেখান থেকে শুরু হচ্ছে। দেশভাগের মিষ্টি আছে, কলকাতার মিষ্টি আছে, দই আছে, পায়েস আছে, এবং তারপর হচ্ছে মানে এটা মূলত একটা সময়, খাবার এবং তার ইতিহাস। দেশভাগের মিষ্টি আছে। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি খেয়াল করবে, সেটা হচ্ছে ধরো যেখানে সন্দেশ নরম পাকের সন্দেশ কলকাতায় পাওয়া যায়, তো গ্রামে কি নরম পাকের সন্দেশ পাওয়া যায়? হ্যাঁ, ওখানে মন্ডা পাওয়া যায়, মিঠাই পাওয়া যায়, যেগুলো শক্ত, নরম পাকের নয়। মানে যে কারণ, হ্যাঁ, এর কারণ হচ্ছে তোমার এরও একটা কারণ আছে, সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। আচ্ছা, সেটা হচ্ছে যেখানে মানুষের ইনকাম বেশি, সেখানে সেল বেশি, সেখানে প্রিজার্ভ করে রাখার ব্যাপারটা থাকছে না, তাহলে মানে নরম পাক লঞ্জিভিটি কম। আর যেগুলো কড়া পাকে সেগুলো তো ধরো গ্রামের মিষ্টি। আমি গ্রাম থেকে, আমাদের যতটা না রসগোল্লা তো হয়, রসগোল্লা যদি 2 কেজি 5 কেজি ছানা হয়, শক্ত যে মিষ্টিগুলো হয়, মন্ডা হয়, বা তোমার আরো যেগুলো শক্ত মিষ্টি, যেগুলো কড়া পাকে, যেগুলো প্রিজার্ভ করা যায়, সেগুলো আর একটু বেশি হয়, অনেকদিন থাকবে, আস্তে আস্তে বিক্রি করতে পারবে। আরেকটা কথা বলে, ধরো
আমি বলছি টালিগঞ্জ এলাকার যে মিষ্টি, আর তুমি টালিগঞ্জ এলাকায় কোন একটা মিষ্টির দোকান, আর যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ বসবাস করে সেখানকার ছোট মিষ্টির দোকানে থেকে দুটো দোকানের মিষ্টি আলাদা পার্থক্য আছে। ওখানে মিষ্টি পাবে তুমি গজা, খাজা, এই জাতীয় মিষ্টি পাবে। তাই এগুলো পুরোটাই মানে খাবার পুরোটাই অর্থনৈতিক এবং সামাজিক, সোশিও পলিটিক্যালি, ইকোনমিক্যালি ডিপেন্ড করে। এবং আমরা যা খাই আমাদের ভগবানও তাই খায়। মানে এটা তো নিয়ম, মানে খাবারের সাথে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রশ্ন বারবার সবসময় জড়িয়ে আছে। এটাকে আমরা কিভাবে দেখবো সেটা ইম্পর্টেন্ট। এবং এই পিরিয়ডে চৈতন্য পরবর্তী পিরিয়ডটা কত অবধি গেছে? মূলত দেশভাগ এবং দেশভাগের পরবর্তী সময়ে আর কি। মানে দেশভাগ তো একটা ইম্পর্টেন্ট পার্ট, যে দেশভাগের পর হুট করে একটা কালচারাল ফুড, কালচারাল একটা যে চেঞ্জেস তো এসেছে, এবং সব থেকে বেশি চেঞ্জেস এসেছে খাবারে। আচ্ছা, মানে ধরো আমি বলছি এক বাঙাল বাড়ির খাবার আমরাও খাই আর কি, ঘটিরাও খাই, এটা তো কালচারাল চেঞ্জ, ফুড এক্সচেঞ্জ একটা হচ্ছে, এক্সচেঞ্জ, সেটা দেশভাগের পর বিপুলভাবে আর কি ছড়িয়ে পড়েছে, এবং তাদের মিষ্টিটাও রয়েছে। এবং এই বইটাতে শুধু মিষ্টি নেই, আমরা কথাগুলো জানি। এরপরে যে বইটির কথা বলবো সেটা পাঠক জানেন, আমাদের একটা দেশের বাড়ি বলে একটা বই আছে, খুব বিখ্যাত বই। সেটা হচ্ছে দেশের বাড়ি। মূলত দেশের বাড়ি বইটি মূলত স্মৃতি, মূলত না পুরোটাই স্মৃতি কথা, যারা দেশ ছেড়ে এসেছেন। যেমন আমিও দেশ ছেড়ে এসেছি, মানে আমি যে দেশ ভাগের জন্য এসেছি সেটা না, আমি কর্ম কাজের জন্য দেশ ছেড়েছি। আমার বাড়ি বর্ধমান, আমার গ্রাম আছে, আমার বাড়ি, সেটা আমার দেশ, আর সেখান থেকে আমি এখানে কাজ করতে এসেছি। এই যে দেশের বাড়ি আর এর স্মৃতি কথা, সেটা দেশের বাড়িতে আমরা প্রথম সুশীল সর সম্পাদনায় প্রথম বেরিয়েছিল। তারপরের পার্ট ছিল দেশের, ওটাতে ছিল দেশের বাড়ি নিয়ে স্মৃতি কথা। এটা হচ্ছে দেশের বাড়ির খাওয়া দাওয়া নিয়ে স্মৃতি কথা, তারপরে আমরা বের করেছিলাম। আচ্ছা, যে বিভিন্ন জন তাদের বিভিন্ন খাওয়া দাওয়া, তার দেশের বাড়ির খাওয়া দাওয়া নিয়ে তারা লিখেছিলেন। এবারে বিষয় হচ্ছে দেশের বাড়ির পালা, পার্বণ ও পূজা। আচ্ছা, এটি এটা সিরিজ হিসেবে এগোচ্ছে, সিরিজ এভাবেই এগোচ্ছে আর কি। দেশের বাড়ির বিভিন্ন জন তাদের পালা, অনেক মানে এই কাজটি করতে গিয়ে আমি দেখেছি বিভিন্ন পালা আছে, বিভিন্ন কালচার আছে, বিভিন্ন স্মৃতি আছে, যেগুলো শুধু দুর্গাপুজো, মানে আমরা তো পুজো বলতে শুধু দুর্গাপুজোকেই ধরে নেওয়া হয় আর কি, ব্যাপারটা এরকম না। গ্রামের নিজস্ব বাড়ির পুজো থাকে, ঠিক আছে, গ্রামের পুজো থাকে, মানে সেখানে লৌকিক কিছু লৌকিক থাকে, বা ধরো একটা গ্রাম যেখানে হিন্দু এবং মুসলমান দুটো ভাবে সেখানে ধরো গাজীরও গান হচ্ছে, আবার শিবেরও গান হচ্ছে, এরকম গাজীর গান শিবের গান নিয়ে, মানে এইভাবেই আর কি মূলত স্মৃতি কথাগুলো, মানে সেখানে দুই ধর্মের মানুষই যোগদান করছেন আর কি। কারোর বাড়িতে চড়ক হয়, যেমন আমার বাড়িতে পঞ্চানন পুজো হয়, আমাদের গ্রামে পঞ্চানন পুজো হয় আষাঢ় মাসে ধান চাষ করার আগে আর কি, মূলত এটা উৎসব। এবং আরেকটা পরব হয় যেটা আমাদের দুর্গাপুজোর থেকেও বড় আর কি, সেটা হচ্ছে এই আষাঢ় মাসে ধান চাষ করতে যাবার আগে পরব, সেটা হচ্ছে পঞ্চানন পুজো। আমরা দুর্গাপুজোতে আমরা সবাই পাই, কিন্তু এই পুজোটা সবাই মাস্ট বি অ্যাটেন্ড। তারপর হচ্ছে তোমার এই ধানটা চাষ করা হলো, ধানটা উঠলো, তারপর হচ্ছে নবান্ন। হ্যাঁ, আসলে আমরা গ্রামে আর কি যেভাবে কাউন্ট করি, মানে আমরা ফেস্টিভ্যাল ওয়াইজ মান্থকে কাউন্ট করি আর কি। মানে ধরো এই দুর্গাপুজো এলো, নবান্ন এলো, তারপর গাজন হলো, মানে বছর শেষ হলো। আচ্ছা, মানে গাজন হলো মানে এই যে ফেস্টিভ অনুযায়ী আর কি। তারপর আবার গোনার পালা, যে আবার কবে পঞ্চানন পুজো আসবে। আর মাঝখানে যে সময়টা, মানে গাজনের পর মাঝখানে যে সময়টা, ওই সময় ধানকে পরিচর্যা করার সময়, ধান কাটার সময় আর কি, বৈশাখ জ্যৈষ্ঠ ওই সময়টা। তারপর পঞ্চানন পুজো, তারপর দুর্গা পুজো, এইভাবে আমরা ফেস্টিভ্যাল অনুযায়ী আমাদের বছরকে গুনতি চলে আর কি। তো এইভাবেই আমাদের দেশের বাড়ির পালা, পার্বণ ও পূজাকে সাজানো হয়েছে। যে সমস্ত পাঠক দেশের বাড়ি এবং দেশের বাড়ির খাওয়া দাওয়া পড়েছেন, এই বইটিও তাদের খুব ভালো লাগবে, দেশের বাড়ির পালা, পার্বণ ও পূজা।
আমরা যেমন দেশের বাড়ি পালা পার্বণ ও পূজার কথা বললাম, পূজার সাথে সাথে তো আমাদের মন্দিরের কথাও চলে আসছে আর কি। আমাদের এই বইমেলায় অবশ্যই পাঠ্য, মানে আমি বলছি সাজেস্টেড বুকস, কেউ যদি আমাকে বলে যে তোমার প্রকাশনা থেকে কোনো বই সাজেস্ট করো যেটা আমরা পড়তে চাইছি, আমি 2-3টে বই সাজেস্ট করবো। গুন্ডাকে সাজেস্ট করবো, এই বইটি পড়তে বলবো, বাংলার মন্দির। পুরোটাই নন ফিকশন। বাংলার মন্দির হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, জাতিভেদ ও ধর্মের বিবর্তনে বাংলার মন্দির। আচ্ছা, অন্য আঙ্গিকে একদম অন্য আঙ্গিকে। মন্দিরের ইতিহাস আমরা অনেক পড়েছি। হ্যাঁ, আসলে মন্দির বা মন্দিরের ইতিহাস, মন্দিরের সাথে এই যে সোশিওলজিক্যাল যে দিকটা, মানে সামাজিক যে দিকটা বা রাজনৈতিক যে দিকটা, সেটা ইম্পর্টেন্ট। সেটা বিভিন্ন সময় মন্দিরে প্রভাবিত করেছে আর কি, মন্দিরকে প্রভাবিত করেছে। আচ্ছা আচ্ছা, মানে আমি তোমাকে বলছি, ধরো বিভিন্ন জায়গায় মন্দির হয়তো কোথাও 1 চালা মন্দির হয়, 2 চালা, 4 চালা, 8 চালা, বা রত্ন মন্দির হয়, পঞ্চরত্ন, নবরত্ন, 25 রত্ন। হ্যাঁ, এইগুলো পুরোটাই হচ্ছে তোমার অর্থনৈতিক কারণ, মানে এই পুরোটাই হচ্ছে অর্থনৈতিক কারণ, এর সাথে জড়িয়ে, মানে যেরকম সামর্থ্য সে এরকম অনুযায়ী করছে আর কি। এই বইটা সাজেস্টেড বই, এটি কৌশিক দত্ত লিখেছে। এই বইটি সাজেস্টেড। আর এরপর যে বইটির কথা বলবো সেটি হচ্ছে কোলসওয়ার্দি গ্রান্টের রুরাল লাইফ ইন বেঙ্গল এর বঙ্গানুবাদ, বাংলার গ্রামীণ জীবন। আচ্ছা, কোলসওয়ার্দি গ্রান্ট একজন আর্টিস্ট ছিলেন। তিনি সেই সময় এসেছিলেন, তখন নীল চাষ সাথে যুক্ত, ওরা এক বন্ধুর বাড়িতে, সে এখান থেকে চিঠি লিখছে তার বোনেদের আর কি। আচ্ছা, সেগুলো কালেকশন, রুরাল লাইফ ইন ইন্ডিয়া, এবং তার সাথে অসংখ্য স্কেচ আছে। আচ্ছা, যেহেতু আর্টিস্ট ছিলেন, স্কেচ আছে, হ্যাঁ, তার সাথে ওনার চিঠিগুলো আছে, চিঠি সংকলন। এই বইটিও বইমেলায় বেরোবে। আচ্ছা, বেশ। আরেকটি লাস্ট বই, এটি লাস্ট বই আমাদের মূলত। আমি কোনো বই ভুলে যাচ্ছি কিনা জানি না, গেলে অবশ্যই আমরা পরে সেগুলো জানিয়ে দেওয়া হবে আর কি। এটি লাস্ট বই হচ্ছে পাল, মানে এটা হচ্ছে প্রাচীন বাংলার প্রযুক্তি, দুটো পিরিয়ডকে ধরা আছে, পাল ও সেনযুগ। আচ্ছা, এবার প্রযুক্তি বলতে কৃষির প্রযুক্তি, মূর্তি শিল্পের প্রযুক্তি, বা হচ্ছে তোমার অস্ত্রের প্রযুক্তি, সেই সময় কি অস্ত্র ব্যবহার করা হতো, এটা খুব ইম্পর্টেন্ট। পাল ও সেনযুগ শুধু এই দুটো যুগকেই ধরা হয়েছে। বেশ বেশ। এনার এই লেখক রঞ্জিত বড়ুয়া। বেশ বেশ। আমরা খড়ি প্রকাশনীর তাহলে এই বছরের নতুন বইগুলো সম্পর্কে আপনাদের সামনে সোমনাথ দা বেশ কিছুক্ষণ ধরে আমাদের জানালেন। আমরা আশা করি আপনারা একটা নোট নিয়ে নিয়েছেন, কার কি পছন্দ অপছন্দ সেগুলোর একটা তালিকা তৈরি করছেন। আচ্ছা, বইমেলা নিয়ে কথা বলছি তখন কিন্তু আমাদের যেটা অবশ্যম্ভাবী প্রশ্ন থাকে যে বইমেলা এবার স্টল নাম্বারটা কত, সোমনাথ দা? আচ্ছা, আমাদের এবার মূলত আমরা যতবারই চেষ্টা করেছি লিটল ম্যাগাজিনের আশেপাশে থাকতে আর কি, কতবার, এবং তার আগের বার আমাদের একই জায়গায় স্টল পজিশন ছিল, কিন্তু এবার আমাদের স্টল নাম্বার হচ্ছে 604। আমরা হচ্ছি লিটল ম্যাগাজিনের পিছন দিকটা, মানে হচ্ছে 9 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁ দিকে, মানে 9 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে রিং রোডে পড়লে বাঁ হাতে যে রাস্তাটা চলে গেছে, আচ্ছা, টয়লেটের দিকে, ওখানে আমাদের স্টল 604। তাহলে অবশ্যই কমেন্টে তো দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা নিজেরা হচ্ছে নোট করে নেবেন। 604 9 নম্বর গেট দিয়ে ঢুকে, এবং সেখানে সমস্ত নতুন বই যা যা শুনলেন অবশ্যই হাতে গরম আপনারা দেখতে পাবেন, পড়তে পারবেন, এবং তারপর আপনাদের কেনাকাটা নিজস্ব সিদ্ধান্ত। তো আরেকটা প্রশ্ন রাখি যে বইমেলার সময় অনেক পাঠক ধরে যারা আসতে পারেন না, বাইরে থাকেন, বাংলার বাইরে থাকেন, বা ব্যক্তিগত কারণে আসতে পারেন না, তাদের জন্য বইঘাটাটি কি খড়ি প্রকাশনীর বই তাদের কাছে পৌঁছানো পারবে? হ্যাঁ, কেন পারবে না? আমাদের তো বই, আমাদের তো 9 বছর হলো বইঘাটাটি আমাদের অনলাইন পার্টনার। আমাদেরও বয়সটা কিন্তু কাছাকাছি, আমরা সবাই সমসাময়িক। তো নিশ্চয়, এবং এত বছর ধরে খড়ি প্রকাশনের বই, শুধু খড়ি প্রকাশনের বই, যে কোনো বাংলা প্রকাশনের বইকে সাধারণ পাঠকের কাছে বইঘাট.in খুব সুন্দরভাবে পৌঁছে দিয়ে এসছে। ঠিক আছে, তাহলে কিন্তু সোমনাথদের সাথে কথা রইলো যে বইমেলার স্টলে বই ঢুকছে যখন সমসময় আপনারা
কিন্তু আমাদের সাইটেও সেই বই অ্যাভেলেবেল হয়ে যাবে এবং আপনারা ভারতের যে কোনো প্রান্তে থাকুন বা বিদেশের যে কোনো প্রান্তে থাকুন, আপনাদের কাছে খড়ি প্রকাশনীর বইমেলার বই কিন্তু পৌঁছতে কোনো বাধা থাকলো না। ঠিক আছে, তাহলে সোমনাথ দাকে আন্তরিক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। জানি এখান থেকে বেরিয়েই আবার প্রেস প্রুফ রিডিং এসবের মধ্যেই আবার জড়িয়ে যাবে সোমনাথ না, এখন একটু কাজের প্রেশার আছে, হ্যাঁ সেটা স্বাভাবিক আর কি। স্বাভাবিক, সারা বছর স্বাভাবিক। আমরা যেভাবে ফাঁকি মেরেছি আর কি, হ্যাঁ, এবং হ্যাঁ। এটা সমস্ত প্রকাশকদের কথা আর কি, যে এই বইমেলা হয়ে যাওয়ার পর সামনের বছর না হ্যাঁ প্রথম থেকে বই করবো, লাস্ট মিনিট প্রিপারেশন চলছে একদম। হ্যাঁ প্রথম থেকে বই করবো, আসলে প্রথম হ্যাঁ। থেকে বইটা করে উঠতে পারে। একদম একদম সে কারণেই তো আমরা বেশিক্ষণ আটকে রাখতে পারবো না সোমনাথ দাকে, কিন্তু আপনাদের অনেক ধন্যবাদ। তো আপনারা কিন্তু অবশ্যই জানেন যে কোন বইটা, আপনার যতগুলো বই শুনলেন কোন বই আপনার পছন্দের হলো, তাহলে আমরা সেই বই নিয়ে আরো পরবর্তীকালে আরো বিশদ ডিসকাশনে আসতে পারি বইমেলার পরবর্তীকালে। এবং কোন বই আপনারা খড়ি প্রকাশনীর থেকে আশা করছেন যে খড়ি প্রকাশনী এই বইটা প্রকাশ করলে হয়তো আপনাদের ভালো লাগবে, সেইগুলো আমাদের এই ভিডিওর কমেন্টে জানান। এবং এই চ্যানেলটাকে বইঘর.in যে চ্যানেল, সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের সাবস্ক্রাইবার কাউন্ট যত বাড়বে আমাদের উৎসাহ তত বাড়বে আপনাদের কাছে এরকম বাংলা বইয়ের খবর পৌঁছে দেওয়ার জন্য। তাহলে ধন্যবাদ, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে বইমেলায়। স্টল নাম্বারটা একবার। আমাদের স্টল নম্বর 604, বইঘর.in এর ইউটিউবকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর আমাদের স্টল নম্বর কিন্তু 604, সবাই আসবেন, সবাইকে আন্তরিকভাবে ডাকছি। আর যারা যারা আসতে পারবেন না তাদের জন্য বলছি, তাদের জন্য তো বইঘর.in লই আর কি, দেশে এবং বিদেশে যেখানে এক ক্লিকে বইমেলার সময় বই অর্ডার করতে পারবেন। আপনাদের আমাদের সমস্ত বইঘর.in সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।